স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। চারদিকেই যখন নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা চলছে, তখন প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একই সাথে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, কিভাবে এই বক্তব্যকে নিচ্ছে, তা নিয়েই প্রযুক্তি বাংলাদেশে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় একই সাথে সংস্কার ও নির্বাচন সমন্বয়ে কতটা চ্যালেঞ্জ। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান, এবং আরও আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকেই স্বাগত। আমি শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, প্রধান উপদেষ্টার যেই কথা আমরা নানা আলোচনায় শুনছি, নানা জন বক্তব্য দিচ্ছে, আপনারা কি মনে করছেন এই কথাকে আসলে কি স্বাগত জানাচ্ছেন নাকি কিছুটা বিরূপ মনোভাব পোষণ করছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আমরা এই কথাটা অনেক দিন ধরে বলে আসছি। কারণ আমরা সবসময় মনে করি যে নির্বাচন এখানে প্রয়োজন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের যে মানুষ রাস্তায় নেমেছিল, আমার ধারণা তার 99% মানুষের প্রত্যাশা ছিল যে একটা জগদ্দল পাথরকে বিদায় করে এখানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় বসবে, এবং সেই কারণে একটা স্পেস তৈরি করে দেওয়ার জন্য মানুষ রাস্তায় নেমেছিল। তো একই সাথে রাষ্ট্রের মধ্যে যে আবর্জনাগুলো জমেছিল 15 বছর, এই আবর্জনাগুলো আমরা পরিষ্কার করব, কিন্তু একদিনের মধ্যে আমরা সব কিছু পরিষ্কার করতে পারবো না। আপনার বাড়িতে যদি জলোচ্ছ্বাসে আপনার বাড়ি নষ্ট করে দিয়ে যায়, সব ভাসিয়ে দিয়ে যায়, তখন আপনি যখন বাড়িটা পুনর্নির্মাণ করবেন, প্রথমেই আপনি চেষ্টা করবেন যে আপনি থাকার যে জায়গাটা, আপনার শোয়ার যে রুমটা, এটি আপনি নির্মাণ করার চেষ্টা করবেন। নিশ্চয়ই প্রথম দিকে আপনি বৈঠকখানা দিয়ে শুরু করবেন না। অর্থাৎ যেহেতু আমাদের এখানে জনগণের শাসনের অনুপস্থিতি ছিল, সুতরাং জনগণের শাসন ফিরিয়ে আনার জন্য আমার প্রথম কাজটি হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা। যদিও আমাদের যে এখনকার যে বাস্তবতা আছে, যে ব্যবস্থাটা আছে, এতে শুধুমাত্র একটা ভোটের মধ্য দিয়ে একটা সরকার দায়িত্ব গ্রহণ করলেই দেশটা গণতান্ত্রিক হয়ে যায়, আমি এটি মনে করি না। আমাদের 90 সালের পরে বেশ কয়েকটা নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু এই নির্বাচনগুলো আমাদের গণতন্ত্রের প্রশ্নের যে বেসিক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো সমাধান করতে পারেনি। কিন্তু তার মানে এই না যে আমি একটা ত্রুটিযুক্ত নির্বাচন হলেও সেই নির্বাচন থেকে আমি দূরে থাকব। আমরা যখন এই কথাগুলো বলেছি, তখন বিভিন্ন জায়গার থেকে খুব পরিকল্পিতভাবে বলা হয়েছে যে আগে সংস্কারের কাজ শেষ করি, তারপরে নির্বাচন দিব। কিন্তু সংস্কারের কাজটা একটি চলমান প্রক্রিয়া, এটি এখন বাংলাদেশের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে। সংস্কারটির অপব্যবহারও হচ্ছে। যেমনিভাবে আগের সরকার প্রত্যেকটা বিষয়ের মধ্যে তারা যেমন মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়ে আসতো, এখন আপনি দেখবেন প্রত্যেকটি বিষয়ের মধ্যে সংস্কার এবং বৈষম্য, ফ্যাসিবাদ এবং ওই যে বন্দোবস্ত, এই যে কয়েকটা শব্দর যথেচ্ছ ব্যবহার করে এগুলোকে একটা বিতর্কের জায়গায়, এগুলোকে একটা হাস্য কৌতুকের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন এটি কাঙ্ক্ষিত, যে আপনি একসঙ্গে নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করবেন, সংস্কারের কাজও করবেন। নির্বাচনের প্রস্তুতিটা কে গ্রহণ করবে? নির্বাচনের কাজটি কিন্তু সরকার করে না, ইলেকশন কমিশন করে। আমাদের এখানে একটা সেপারেট ইলেকশন কমিশন আছে, সেক্রেটারিয়েট আছে, এবং ইলেকশন কমিশনের কাজে সহযোগিতা করে কারা? সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, দুটোই কিন্তু ক্রমশই তাদের ফাংশনটাকে কিন্তু ইমপ্রুভ করছে, তাদের টিম ওয়ার্কটা বাড়ছে। সুতরাং আপনি প্রস্তুতি নিয়ে যদি শুরুটা করেন, তবে হঠাৎ করে কোনো বিতর্ক এবং অথবা কোনো প্রস্তাবনা এই জায়গাটায় সন্দেহ তৈরি করে। যেমন গতকালকে প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে 17 বছর বয়সের তরুণদেরকে ভোটার করা যায় কিনা, আমি মনে করি যে আজকে দেখলাম বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমিও মনে করি যে এরকমের একটা বেসিক জায়গায় ইলেকশনের আগে আপনি হঠাৎ করে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, আমাদের এখানে ইলেকশনের যে মেইন স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি এবং আরও কতগুলো বডি আছে, তাদের সাথে আলোচনা ছাড়া এ ধরনের একটা প্রস্তাবনা নিয়ে আমি আসবো শরীফুজ্জামান শরীফ সেই প্রসঙ্গে। আপাতত আপনারা সেই কথাকে স্বাগত জানাচ্ছে, যেটি একসাথেই চলবে। আমি একটু হেলেন জেরিন খানের কাছে যেতে চাই। আপনারা এই কথাকে কিভাবে মূল্যায়ন করছেন? আপনাদের দলের পক্ষ থেকে আজকে বলা হয়েছে, একটি অভিযোগ করা হয়েছে যে ইচ্ছে করেই দেরি করা হচ্ছে নির্বাচন দিতে। সব মিলিয়ে যদি একটু আপনার কাছে শুরুতে শুনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক শরীফ ভাই এখানে উপস্থিত হয়েছেন তাকেও।
দেখুন, সংস্কার এই বিষয়টা শুনলেই আমরা কিন্তু আতঙ্কিত হই। বিশেষ করে 111-এর সংস্কার বলে সংস্কার কিন্তু একটা গালিতে পরিণত হয়েছিল, এবং আমরা দেখেছি সেই সময় অনেকেই সংস্কারপন্থী হয়েছিলেন, এবং তাদেরকে আমরা দেখলেই মানে গালির মতো এই সংস্কারবাদী বলে কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করতাম, নেগলেক্ট করতাম। কারণ আমরা তখনও দেখেছি যে এই সংস্কারের কথা বলে প্রায় 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকা হলো, এবং তারই রেশ ধরে আজকে যেই ফ্যাসিস্ট কিংবা মাফিয়া সরকারটি যে বিদায় নিল জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, এবং আমি দীর্ঘ 17 বছর হাজার বিএনপি নেতাকর্মী, মানে হাজার নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে, লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে। আপনার 3টি নির্বাচন হয়েছে বাংলাদেশে, বিশেষ করে 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন। এই সব কিছুর মূলেই কিন্তু ছিল যে এই 111-এর। সেখানেই কিন্তু আমরা বারবার করে শুনতাম যে সংস্কার করতে হবে। মূলত সংস্কারের কথা বলে তখন কিন্তু আমরা দেখেছি যে -2 থিওরি অথবা বিরাজনীতিকরণের একটা চেষ্টা চলেছিল, এবং বাংলাদেশে 2 দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এবং অনেক ওই সময় আমরা শুনতাম যে 2 দলকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে মানে 2 নেতাকে যে মাইনাস করা, -2 যে থিওরি, সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাদের 2 জনকে রাজনীতি থেকে বিদায় করার চেষ্টা করেছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু প্রতিরোধ গড়ে তুললেন যে না, কোনো কারণেই আমরা এই দেশ ছেড়ে যাব না। পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, এবং সে একদম মৃত্যুর মুখোমুখি অবস্থায় তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলো, এবং পরবর্তীতে সে কিন্তু আজও দেশে ব্যাক করতে পারলো না। তার বিরুদ্ধে নানা রকমের মামলা দেওয়া হলো, এবং সে যাতে কোনো অবস্থাতেই দেশে আসতে না পারে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলো, তাকে আপনারা জানেন ভুয়া 2 কোটি টাকার মামলা, যেখানে 8 কোটি টাকা ছিল, এবং এখন তো প্রমাণিত যে বাংলাদেশের সততার রাজনীতিবিদ হিসাবে যদি কাউকে মানে চিহ্নিত করা হয়, তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো কাজে সংস্কারটি কিন্তু, সংস্কার এই শব্দটা কিন্তু বিএনপির কাছে কিংবা জাতীয়তাবাদী দল অথবা মানুষের কাছে একটা সন্দেহের একটা বিষয় হিসাবে কিন্তু পরিণত হয়। ঠিক একই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মধ্যে 1,500 আর বাংলাদেশের ছাত্র জনতা যে হত্যাকাণ্ডের শিকার হলো, এবং প্রায় 30,000-এর মতো বাংলাদেশের নাগরিক ছাত্ররা যে এখনও বিছানায় কাটাচ্ছে, তার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, এবং দীর্ঘ 17টি বছর যে এই দলগুলা এই অন্যায় ফ্যাসিস্টদের সরকারের শরীফুজ্জামান শরীফ যেটি বললেন যে জঞ্জাল পরিষ্কারের প্রয়োজন আছে, সেটি সাথে নিশ্চয়ই অনেকেই একমত। সেটি কি আসলে প্রয়োজন? জঞ্জাল যদি সত্যিকার অর্থে যদি পরিষ্কার করত, তাহলে আমরা একটা এক্সাম্পল কিন্তু এখানে আনতে পারি। আমরা 96-এ যে 2001-এ যে নির্বাচনটি হয়েছিল, আপনারা জানেন সেই 2001-এর নির্বাচনে যে কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান, জাস্টিস লতিফুর রহমান, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন, আমাদের কিন্তু এক্সাম্পল বাংলাদেশে আছে, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন জঞ্জাল কিভাবে। তিনি এক রাতের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 13 জন না 14 জন সচিবকে তিনি বিদায় করে দিয়েছিলেন, কারণ তিনি লেভেল প্লেইং ফিল্ড করতে চেয়েছিলেন। সেই কারণে আমাদের প্রত্যাশা ছিল যে এই যে আপনি দেখেন এখন যা হচ্ছে, সচিবালয় আগুন জ্বলছে, কিংবা আমরা দেখি যে প্রশাসনের কর্মকর্তারা এখন বিদ্রোহ ঘোষণা করছে, এটা তো আমরা আগে থেকেই জানি যে বলছেন যে প্রকৃতপক্ষে সংস্কার হচ্ছে না, প্রকৃতপক্ষে কোনো সংস্কার হচ্ছে না। শেখ হাসিনা বিদায় নিয়েছে, শেখ হাসিনার কিছু এমপি মন্ত্রীরা, মানে ভুয়া এমপি মন্ত্রীরা কিংবা দুর্নীতিবাজরা পালিয়ে গিয়েছে, কিন্তু তার সাজানো বাগান, তার প্রশাসন, তার অন্যান্য আমরা জানি যে এই বিশেষ করে ব্যবসায়িক সেক্টরে বলেন, এই সব জায়গায় কিন্তু তার লোকজনই বসে আছে, এবং তারাই কিন্তু এই দেশটাকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে। সেই জায়গাটাই কিন্তু
এই যে সরকারটি এখন আছে তাদের কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না, যেই কারণে আমাদের কিছু আমাদের কিন্তু সন্দেহের দানা বাঁধছে। আরেকটি বিষয় একটু সন্দেহ আসছে, সেটা হচ্ছে যে আমরা ওই 111-এর সময় দেখেছি যে একটা কিংস পার্টি করার চেষ্টা আমি এই প্রসঙ্গে যাব আপনার কাছ থেকে, আপনাকে দিয়ে শুনবো। একটা বিরতি থেকে ফিরে এসে দুজনেই থাকুন আমার সাথে। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে আবারও স্বাগত। আমাদের আজকের বিষয় একই সাথে সংস্কার ও নির্বাচন, সমন্বয় কতটা চ্যালেঞ্জ। দুজনকে আবারও স্বাগত। হেলেন জেরিন খান, আপনার কাছে ছিলাম, আপনি যেটি বলছিলেন যে কিংস পার্টির কথা, সেই আলোচনা দিয়ে আবারও শুরু করতে চাই। 111-এর সময় কিন্তু একটা কিংস পার্টি হয়েছিল এবং আপনারা ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে। তো সেই কিংস পার্টিতে অবশ্য ছাত্ররা ছিল কিনা, তবে দেখা গিয়েছে অনেককে নেবার চেষ্টা করা হয়েছিল। আমরা আসলে কি একেবারে তৃণমূল পর্যায় থেকে তো সব আন্দোলন সংগ্রামেই আমরা ফেস করেছি। তো আমি তখন মানে সদ্য সাবেক এমপি ছিলাম, মহিলা এমপি, এবং আপনারা শুনেছেন হয়তো বা তৎকালীন নির্বাচন কমিশনার বলতো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জোর করে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিংবা যখন শেখ হাসিনা 111 সরকারের সাথে কম্প্রোমাইজ করে তো যখন বিদেশে চলে গেল হাতে মেহেদি বিয়ে টাটা করে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে ভীষণভাবে প্রেশার করছিল চলে যেতে হবে। তো আমরা দু একজন উপদেষ্টার যেহেতু ছাত্র রাজনীতি করি তো আমরা কয়েকজন মহিলা নারী নেত্রী চেষ্টা করলাম যে, একজন নাম বলতে চাই না, একজন উপদেষ্টার কাছে গিয়ে বললাম যে আপনি এই কাজটা কেন করছেন, আমাদের নেত্রীকে কেন পাঠাচ্ছেন, বল চলে যেতে হবে, ওনাকে যেতেই হবে, এরকম করে বলতেছিলেন। তো ওনার এই আচরণ হয়রাস, উনি কিন্তু বিএনপির অনেক ব্লেসিং নিয়েছে, অনেকই করেছে। তো ওনার ওই আচরণটা এখন আমার মনে হয় এখনও কিছু কিছু উপদেষ্টা যারা আছে তাদের কিন্তু এরকম আচরণ দেখি, মানে এটা করতে হবে, এটা হতে হবে। এবং পরবর্তীতে দেখা গেল ওই উপদেশটা কিন্তু ওই 2 বছর ওই টাইমটাও থাকতে পারে নাই, তাকে 1 বছরের মধ্যে তাদের যে নির্দিষ্ট টাইম সেটার মধ্যে, অর্থাৎ আপনারা এবারও সেই ধরনের, মানে এবারও সবচেয়ে দুঃখজনক কি এই জুলাই আগস্টের মধ্যে, বিশেষ করে ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলবো, আমিও যেহেতু ছাত্রনেত্রী, আমি ইডেন কলেজের ভিপি, নির্বাচিত ভিপি ছিলাম, দীর্ঘদিন আমি ছাত্র রাজনীতি করছি, শরীফ ভাইয়া ছাত্র রাজনীতি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, তো একদম তৃণমূল পর্যায় থেকে উঠে আসা। এই কারণে আমি বলবো যে ছাত্র ভাইদের উপরে তো বাংলাদেশের মানুষের ভিন্ন রকম একটা প্রত্যাশা ছিল, তারা একটা বিরাট ভুল করেছে, তাদের ক্ষমতায় যাওয়া ঠিক হয় নাই, কারণ তাদের সেই বয়সও হয় নাই। আর তারা অ্যাকচুয়ালি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার, আপনারা বলতে চান যে একটা প্রেশার গ্রুপ হিসেবে, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা হলো যে তারা যদি সত্যিকার অর্থে সংস্কার চাইতেন, তাদের উচিত ছিল ক্ষমতার বাইরে থাকা। ক্ষমতায় গেলেই কিন্তু মানুষকে নানা রকমের দেশের ছাত্র জনতা যেটি বলেন, কৃষক শ্রমিক, তারা কিন্তু এই ছাত্রদের উপরে কিন্তু ভরসা করেছে, আমরা আন্দোলন সময় দেখেছি, ভরসা করেছিল 15 বছর আপনাদের উপরে। এখন কি করে বলেন, এখন তাদের কথায় কি ভরসা করে? কোথায়? আমরা তো সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটি দেখেছি, সেই সময় অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখেছি, সেই সময় আপনার মাদ্রাসা দেখেছি, এবং ইভেন তাদের সাথে একে এক মিলিয়ে আপনার ছাত্রদল, তারপরে আমরা অন্যান্য মানে যে শরীফ ভাইদের যে সংগঠন, তাদের ছাত্র সংগঠন, সবাই একত্রে কিন্তু মার্চ করেছিল। এখন ডাকুক না, কজন তারা পাবে? এখন তাদের মধ্যে আমরা দেখতে পাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তাদের দাঁড়িয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয় নাই, অন্যান্য বিশ্ববিদ্যালয় ডিক্লার দিয়ে সমন্বয়ক থেকে তারা সরে গিয়েছে। আপনার কথা একদম তাহলে আমি মনে করি ভাইরা অনেক ভুল করে ফেলেছে, এখনো সময় আছে, ভীষণ বিপদের দিকে দেশ চলে যাচ্ছে। বিএনপি একটা অভিজ্ঞ দল এবং বিএনপি একটা শক্তিশালী দল, বিএনপি 17 বছরে পরীক্ষিত অসংখ্য নেতারা আছে বিধায়ী ফিল করতে পারছে না। আর একটা বিষয় এখানে আমি অবশ্যই উল্লেখ করতে চাই, দেখুন এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি কিংবা ইন্টারিয়াম গভর্নমেন্ট বলি, আমরা তাদের কি দেখি, তারা কিন্তু একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, সেটা কি আপনার এলিট শ্রেণীর, তারা এটা আগায় বসে বসে করছে, কিন্তু তৃণমূলে কি হচ্ছে সেটার সাথে কিন্তু তাদের কোনো কানেকশন নেই, তারা কিন্তু বলতেও পারবে না। একটা দেখেন, এই যে যারা উপদেষ্টা হয়েছে তারা যখন পড়াশোনা করেছে তখন আমাদের মতো নেতা নেত্রীরা আমরা কিন্তু মানুষের পাশে গিয়ে, কে অসুস্থ হয়েছে, কার ঘর ভেঙে পড়েছে, কে জেলে গিয়েছে,
মানে কোন মেয়ে নির্যাতিত আপনার কথা একদম হয়েছে পরিষ্কার। আমরা আপনারা যেটি সেগুলো বলতেছেন, নিয়ে আমরা সময় কাটিয়েছি। কাজে মানুষের মানে চিন্তা চেতনা, মানুষের ইচ্ছা একজন রাজনীতিবিদ যেভাবে বুঝতে পারবে তারা কিন্তু বুঝতে পারবে না। সেই কারণেই এই যে এই মাত্র 4 মাসের মধ্যে কিন্তু আজকে আমরা দেখি এই যে উপদেষ্টা মণ্ডলীরা চরমভাবে বিতর্কিত হয়েছে। আরেকটা বিষয় আছে, এই বিতর্কিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর 2-4 জন ছাড়া 80%ই দেখা গিয়েছে যাদের এই দেশের মানুষের সাথে, বিশেষ করে এই 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এই উপদেষ্টা মণ্ডলীর 80% আছে যারা একদিনের জন্য তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন হয়। একদিনের জন্য তারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কখনো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো শুনবো। আমি একটু শরীফের কাছে যেতে চাই। সেই ক্ষেত্রে সংস্কার কি আপনিও জরুরি না এটি মনে করেন কিনা? যদি মনে করেন সেই ক্ষেত্রে রাজনৈতিক সংস্কার বা দেশের সংস্কার, প্রয়োজনীয় সংস্কারগুলো আসলে কোনগুলো, সেই হিসেবে আপনার কাছে কোনগুলো আসলে প্রয়োজনীয় সংস্কার মনে হয়? কারণ বিএনপিও আমরা কিছুদিন আগেও বলেছি যে অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে নির্বাচন দিক, সেটি বিএনপিও বারবার বলেছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। এই কথাটা আমরাও বলছি। আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আগামী শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের একটা বড় সমাবেশ আছে। আমরা সেখানে যে কয়েকটা দাবি নিয়ে সমাবেশটা করতে যাচ্ছি তার মধ্যে এই বিষয়গুলো আছে। আপনি সংস্কার আমার প্রয়োজন, নির্বাচনী সংস্কার দরকার, কিন্তু নির্বাচনী সংস্কারের জন্য আপনি অনন্তকাল অপেক্ষা করবেন না। আমাদের যে পার্লামেন্টটা ছিল, যে আইনটা করা হয়েছিল যে একটা পার্লামেন্ট বহাল থাকা অবস্থায় আর একটা পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এর ভেতর থেকে লেভেল প্লেয়িং ফিল্ডের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নষ্ট করে দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে যে একজন পার্লামেন্ট মেম্বার থাকবেন, তিনি সমস্ত সুযোগ সুবিধা নেবেন, আর অন্য যারা ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা সবাই সাধারণ মানুষ। এরকমের কতগুলো জায়গা আছে। নির্বাচনে কালো টাকার ব্যবহার, নির্বাচনে পেশি শক্তির ব্যবহার, এই জায়গাগুলো বন্ধের কথা আমরা বলছি এবং এগুলো পরিবর্তন করা দরকার। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আজকে যারা ক্ষমতায় বসেছেন এদের মধ্যে একটা ভিন্ন চিন্তা আছে, অন্য কতগুলো এজেন্ডা তারা এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, এবং এই এজেন্ডাগুলো তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এই এজেন্ডাগুলোর সঙ্গে গণ অভ্যুত্থানের চেতনার কোনো মিল নেই। আমরা গত 15 বছর শেখ হাসিনার সাথে আমাদের কারোরই জায়গা জমি সংক্রান্ত কোনো বিরোধ ছিল না, জমি নিয়ে কোনো গণ্ডগোল ছিল না। আমরা তার বিরোধিতা করেছি কেন? যে তিনি এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছেন যে শাসন ব্যবস্থায় ভোটারকে ভোট দিতে হয় না। আপনি ঘুমিয়ে থাকছেন, আপনার ভোটটা দেওয়া হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় ঘোষণা করা হচ্ছে। আমি ঠাট্টা করে মাঝে মাঝে বলতাম, ঘুমিয়ে থাকতো জনগণ, ভোট দিয়ে দিত প্রশাসন, সন্ধ্যাবেলায় ঘোষণা আসতো সুষ্ঠু হচ্ছে নির্বাচন। বিভিন্ন জায়গায় হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি, কারণ তারা জানতেন যে শেখ হাসিনা এমন একটা সিস্টেম বিল্ড আপ করেছেন এখানে, তার ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি পোস্টার লাগাতেন, মিছিল করতেন, কিন্তু ভোট কেন্দ্রে যেতেন না। কারণ কি? কারণ হচ্ছে ভোট তার প্রয়োজন ছিল না। আমরা সেই জায়গাটায় মানুষের হাতে ভোটাধিকারটা ফিরিয়ে দেওয়ার কথাটা বলছি। কিন্তু আমি এই সময় এসে দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে নতুন কতগুলো এজেন্ডা আছে। আমরা গত 17 বছরে যেটা দেখেছি যে শেখ হাসিনা বাংলাদেশ নামক ট্রেনটাকে তিনি চালিয়ে দিল্লির দিকে নিয়ে গিয়েছিলেন। আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে সেই ট্রেনটা ঢাকায় ফিরে আসবে, কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেনটা ঘুরিয়ে কোনো জায়গায় তিনি পেশোয়ারের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের অনেকগুলো জায়গা, আবেগের কতগুলো বিষয় এখানে রয়েছে। আমরা তার সাথে যে অতিরিক্ত মাখামাখির যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, এটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে পরিবর্তনের জায়গাটায় আপনি এই সময়কালে দেখছেন, গত 15 বছরে মিডিয়ার একটা চাপের মধ্যে মিডিয়া কাজ করতে হয়েছে। আজকে যে নতুন ফেনোমেনা এখানে এস্টাবলিশ করা হয়েছে, সমন্বয়করা গিয়ে তালিকা দিয়ে আসছে যে একে রাখা যাবে, একে রাখা যাবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কাজগুলোকে কি এই সাধারণ শিক্ষার্থীরা সমর্থন করে? সাধারণ শিক্ষার্থীরা কি এটার জন্য রাস্তায় নেমেছিল যে সমন্বয়ক গিয়ে তালিকা ধরে দিয়ে আসবে, তাকে বাদ দিতে হবে, তাকে রাখতে হবে? প্রত্যেকটা হাউসকে একটা করে টার্গেট করে তাদেরকে চাপের মধ্যে ফেলা হচ্ছে। আমরা দ্বিতীয় জায়গাটা দেখতে পাচ্ছি যে নতুন এজেন্ডা নিয়ে আসে। ওই যেটা আপনাকে বললাম যে হঠাৎ করে ভোটার তালিকা এটি সংশোধন করতে হবে, নতুন ভোটারদেরকে এখানে যুক্ত করতে হবে, 17 বছর করতে হবে। এই ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, ভোটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। 2-2.5 কোটি নতুন ভোটার তৈরি হবে। তো এরকমের একটা মৌলিক বিষয়ে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কেন কথা বলছেন না? আমি যেটা দেখতে পাচ্ছি, উপদেষ্টাদের একটা অংশ তারা কতগুলো রেগুলার ওয়ার্ক করার চেষ্টা করেছে। আপা যেটি বলেছেন যথার্থ, আমরা এদের অনেককেই চিনি, আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যোগাযোগ আছে। গত 17 বছর
নীরব শুধু ছিলেন না, সরকারের কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন। আমি অনেককেই চিনি যাদের এই এনজিওর মালিক যারা সরকারের পিকেএসএফ এর কাছ থেকে টাকা নিয়েছেন, পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রজেক্ট নিয়েছেন এবং সেই প্রজেক্ট কমপ্লিট করেন নাই, টাকাও ফেরত দেন নাই, এরকম আছে, আমরা চিনি। কিন্তু তারা আজকে দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে নানা রকমের পরামর্শ দিচ্ছেন, কথা বলছেন। তারপরেও যেহেতু এরকমের একটা ক্রাইসিস মোমেন্টে তারা দায়িত্বগুলো নিয়েছেন, আমরা চাই যে তার দায়িত্বগুলো তারা শেষ করুক। আপনি বলেছেন যে কোন কোন জায়গায় সংস্কার, শুধুমাত্র শহর কেন্দ্রিক যে ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করছেন, এই অ্যাড্রেস করে আপনার এই সংস্কারকে আপনি সাস্টেনেবল করতে পারবেন। হেলেন জেরিন খানও বলছেন মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলোকে আপনি অ্যাড্রেস করছেন না। আমি বিভিন্ন জায়গায় বলি যে আমার এখানে দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি দায়িত্ব নেওয়ার পরে সচিবালয়ের ভেতরে বসে রাতের বেলায় ডিসির লিস্ট নিয়ে যে 9-6 করেছেন, তদন্ত কমিটি হয়েছিল মনে আছে, 3 জন উপদেষ্টাকে নিয়ে, আইন উপদেষ্টা সহ, সেই তদন্ত রিপোর্ট তারা কেন প্রকাশ করছে না? আপনি এসে বলছেন আওয়ামী লীগ দুর্নীতি করেছে, বিএনপি এটি করেছে যখন পাওয়ারে ছিল। তো আপনি দায়িত্ব নেওয়ার পরে ডিসি নিয়োগের এই যে অনিয়মটা, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, কারণ আমি নিয়মিত এই জিনিসটা বলছি, কারণ আমি মনে করি যে এই সরকারের যে অনিয়মের যে প্রতীকগুলো, তার একটা বড় প্রতীক হচ্ছে ডিসি নিয়োগের ক্ষেত্রে অনিয়ম। সেই অনিয়মের রিপোর্ট তারা কেন প্রকাশ করছে না? নিশ্চয়ই ভেতরে কোনো দুর্নীতি আছে, নিশ্চয়ই ভেতরে কোনো ঘটনা আছে। তো সরকারের এই জায়গাগুলোতে, কিন্তু তার মানে এই না যে আমরা এখনই তাদেরকে খারিজ করে দিচ্ছি। আমরা চাই তারা তাদের যে দুর্বলতাগুলো বুঝতে পারো। এই যে একজন উপদেষ্টা টেলিভিশনে গিয়ে ধমক দিচ্ছেন, একজন উপদেষ্টা হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ তারা কাজের জন্য এটি করতে পারেন, কিন্তু আমরা যেটি চাই সেটির ফলটাও আসলে আমরা দেখতে চাই। আমাদের এতগুলো মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে অর্জন, সেটি যদি ব্যর্থ হয়ে যায়, আপা যেটি বলেছেন, আমিও অবজারভার হিসাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দেখতে পাচ্ছি তাদের এখন টার্গেট হচ্ছে বিএনপি। আপনি কথায় কথায় দেখবেন এই যে কিংস পার্টি, একটু আগে দেখলাম যে বিএনপির নিষ্ক্রিয় এবং এই ধরনের নেতাদেরকে তারা টার্গেট করছে। আপনি রাজনৈতিক দল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে যে ব্যাখ্যাটা আপনি দিচ্ছেন যে আমরা তরুণদের রিপ্রেজেন্ট করছি, অন্য রাজনৈতিক দলগুলো তরুণদেরকে খারিজ করে দিচ্ছি। আপনি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তরুণ নাই, আমি এই প্রসঙ্গে আসবো যে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে জনগণের এক ধরনের আস্থার সংকটও রয়েছে কিনা, সেই প্রশ্ন আসলে তোলা হচ্ছে। সেই প্রশ্নে আমি ফিরবো এবং আরো কিছু বিষয় থাকবে যে সংস্কারের পরিকল্পনা, সামনের দিন নিয়ে চিন্তাভাবনা, সেগুলো নিয়ে কথা বলবো। দুজনের সাথে থাকুন আমার সাথে। একটা বিরতির সময় হয়ে গেছে। প্রযুক্তি বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে। আমাদের আজকের বিষয়ে একই সাথে সংস্কার ও নির্বাচন সমন্বয় কতটা চ্যালেঞ্জ, আর আলোচনা করতে আমার সাথে আজকে স্টুডিওতে আছেন হেলেন জেরিন খান এবং শরীফুজ্জামান শরীফ। হেলেন জেরিন খান, আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই, যেটি হচ্ছে যে আমি আস্থার সংকটের কথা যেটি বলছিলাম, যে রাজনৈতিক দলগুলোর সাথে বারবারে যেটি বলা হচ্ছে যে তরুণ প্রজন্ম অনেক বেশি আসলে যেন গণমানুষের কথা বলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে উঠেছে, এগুলো বলা হচ্ছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের সংস্কারের প্রশ্নে আস্থার সংকট রয়েছে কিনা জনগণের, কি মনে করেন? জনগণের, জি, আমার মনে হয় না। কারণ যদি থাকতোই তাহলে তো বিএনপি ভয় পেত নির্বাচনের কথা বলতে। বিএনপি তো ভয় পাচ্ছে না, বিএনপি তো বারবার করে ওই জায়গায় যেতে চাচ্ছে, কারণ বিএনপির সাথে জনগণ কানেক্টেড দেখেই বিএনপি। দেখেন 17 বছর কিন্তু বিএনপির একটাই স্লোগান যে নির্বাচনে যান, নির্বাচনে জনগণ নির্ধারণ করবে কে ভালো কে মন্দ, কে গণতন্ত্র চায় কে গণতন্ত্র চায় না, কে সরকার গঠন করবে কে বিরোধী দলে থাকবে। বিএনপি তো জনগণেরই দল, বিএনপির তো জনগণের প্রতি আস্থা। বিএনপি হচ্ছে একমাত্র দল যেই দল জনগণের সাথে একেবারেই সম্পূর্ণভাবে কানেক্টেড। দেখেন বিএনপি, তারপরও বিএনপি কিন্তু যেটা বলা হয় যে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা হতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, তো সেইটাকে মাথায় রেখে কিন্তু বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছিলেন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। এবং সেখানে কিন্তু আপনি ধরেন এইটাকে সামনে রেখেও যদি এই উপদেষ্টা মণ্ডলীরা, হ্যাঁ, এখানে তারা পক্ষে বিপক্ষে আরও কিছু সংযোজন বিয়োজন করতে পারতেন, কিন্তু ওইটাকে নিয়ে যদি সামনে এগোতেন তাহলে খুব দ্রুত হতো। এখন হয়েছে কি, বাংলাদেশের মানুষ একদিকে দেখেন এত বড় একটা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এইসব হওয়ার পরে যেই সরকারটি আসলো তাদের কাছ থেকে মানুষের প্রত্যাশা ছিল তারা শান্তি পেয়ে, তাদের কাছে প্রত্যাশা ছিল তাদের ন্যূনতম যেটা হলো দ্রব্যমূল্যের
তারা একটা নিয়ন্ত্রণে আসবে। তাদের ন্যূনতম প্রত্যাশা ছিল ঢাকা শহরে যানজট থাকবে না, তাদের নিম্নতম প্রত্যাশা ছিল যে তারা শান্তিতে জীবনযাপন করতে পারবে। আপনার এই তিনটা একটা জিনিসও নাই, এর মধ্যে তো আরও অনেক কিছু অ্যাড হয়েছে। আপনার বিদেশি পার্শ্ববর্তী দেশ তারা যে ধরনের একটার পর একটা কর্মকাণ্ড দিয়ে যাচ্ছে, তাই দেশটা তো আস্তে আস্তে আমি শুনলাম এগুলো। আমি আপনাদের দলের প্রসঙ্গে একটু যেতে চাই, ছোট্ট করে যদি একটু প্রশ্ন করি, যেটি হচ্ছে যে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন না। নির্বাচন, আপনারা রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চান, সেটি নির্বাচন আপনারা চাইছেন, সেটি শুরু থেকেই চাইছেন। সংস্কার করে হোক, সংস্কার না করে হোক, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে আপনারা যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যেতে চান। সেই ক্ষেত্রে আপনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন না, এই নিশ্চয়তার জন্য দলের ভেতরে যে অভ্যন্তরীণ যে সংস্কার, মানসিকতায় যে পরিবর্তন আনা দরকার, সেটি কি আনতে পেরেছেন বা সেই ব্যাপারে আপনারা প্রস্তুত কিনা? সেটা আনতে পারি নাই সেটা বলবো না, আনার আমরা সর্বোত্তম চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। আপনারা জানেন বিএনপি কিন্তু কোনো এই যে কাউন্সিল করতে পারে নাই দীর্ঘ 12-13 বছর যাবত। কারণ কি, বিএনপিকে কাউন্সিল করতে দেয়নি। যখনই কাউন্সিলের কথা এসছে তখনই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে বিএনপিকে একটা মানববন্ধন পর্যন্ত করতে দেয়নি। বিএনপি কিন্তু বারবার করে সেটা করতে চেয়েছে। বিএনপি এখন আবার নতুন করে বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এবং আপনারা দেখেছেন বেশ কয়েকটি কমিটি করা হয়েছে এবং বেশ কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিভিশনাল ওয়াইজ, জেলা ওয়াইজ। আগামী এই জেলা ওয়াইজ কমিটিগুলো করে আমরা একটা জাতীয় সম্মেলন করব, এবং তার মধ্যে দিয়ে আমি মনে করি যে মানুষের যে প্রত্যাশা বিএনপির মানে নতুন নেতৃত্ব আসবে, কিংবা জনগণের সাথে যারা বেশি কানেক্টেড ছিল দুঃসময়ে যারা ছিল, নতুন রাজনৈতিক সংস্কৃতি তো আসবে। সেটা তো আমরা তো এই যে 31 দফার মধ্যে কিন্তু আমরা অনেকগুলা দিয়েছি। আপনি দেখেন, যদি গণতন্ত্র সঠিক চর্চা হয়, বিএনপি যদি কথা দিয়ে কথা না রাখে, পরবর্তী নির্বাচনকে বিএনপিকে কেউ সাপোর্ট করবে না। একদম পরিষ্কার। ধন্যবাদ আপনাকে। শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। নির্বাচন প্রস্তুতিতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, পরিকল্পনা নিয়েছে, সংস্কার কমিশন করেছে, সেগুলোর সাথে কতটা একমত আপনারা? নির্বাচনের দিকে যাওয়ার জন্য সরকারের যে প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে আমরা সমর্থন করি, কারণ এই ধরনের আয়োজনটা আপনাকে থাকতে হবে। কিন্তু শুধুমাত্র আপনি কতগুলো কাঠামো তৈরি করে দিয়ে বাকি কাজগুলোকে যদি আপনি নানাভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো আপনার এই কাঠামো, নির্বাচন কমিশন ইত্যাদি দিয়ে কোনো একটা লাভ হচ্ছে না। ইলেকশন কমিশনার যাকে দায়িত্ব দিয়েছেন, প্রধান যে নির্বাচন কমিশনার, তিনি কিছুদিন আগে কিন্তু বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি আমার আছে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে যে সহযোগিতা করার যে জায়গাগুলো, সেই সহযোগিতা করার জায়গাটা তো আমি দেখছি না। আমি দেখছি প্রতিনিয়ত তারা নতুন নতুন এজেন্ডা নিয়ে আসছে। এই যে গতকালকে দুইজন তরুণ উপদেষ্টা যারা, তারা বললেন যে মানুষ ভোট দেওয়ার জন্য এই পরিবর্তন আনেনি। তো মানুষ কিসের জন্য? ওনারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছিল, আমরাও তো দেখেছি হলের ডাইনিংয়ে খাওয়ার একজন শিক্ষার্থী 3 মাসের মধ্যে হেলিকপ্টারে ঘুরে বেড়াবে, এইটার জন্য কি মানুষ পরিবর্তন এনেছে? ওনাদের জীবনের যে জৌলুস বেড়েছে, এটি তো অস্বীকার করা যাবে না। এই শিক্ষার্থীরা, এই যে নেতারা আজ থেকে 6 মাস আগে কী অবস্থায় ছিলেন এটি তো আমরা কল্পনা করতে পারি, কারণ এই বিশ্ববিদ্যালয়ে তো হলগুলোতে আমরা থেকে এসেছি। তাদের জীবনের যে পরিবর্তন, এই পরিবর্তনের জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে? না। তারা প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোকে যেভাবে ঠাট্টা মশকরা করে কথা বলছেন, ছোট করে কথা বলছেন, এই যে আপনি দেখবেন যে প্রতিদিন তারা বলছেন নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত কি 6 মাসের ব্যাপার নাকি? রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা যেটি বলছেন 53 বছরে হয়নি, সেটি ওনারা করতে চান, সেটি তো 6 মাসের বিষয় না। এটি এই রকমের একটা বন্দোবস্ত যদি আপনাকে করতে হয়, তাকে তো আপনার 5 বছর লাগবে। তার মানে বন্দোবস্তের দিকে যাওয়ার জন্য একটি নির্বাচন। তো সেই নির্বাচনটা আমরা কেন চাই? নির্বাচনটা চাই এই কারণে, এই সরকার অনেকগুলো জায়গায় তার সক্ষমতা নেই, তার সীমাবদ্ধতা আছে, জনসম্পৃক্ততা নেই বলে সে এখন পর্যন্ত শহরের কতগুলো মধ্যবিত্তের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে। 2 দিন ধরে ঢাকায় একটা সমাবেশ হচ্ছে, আপনি দেখেছেন। সমস্ত এনজিওগুলো, এই ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট, তারা সবাই এটার মধ্যে আছে। কিন্তু এই আলোচনার কোনো জায়গায় আপনি দ্রব্যমূল্য নিয়ে কোনো কথা পাচ্ছেন না। এই আলোচনার কোনো জায়গায় মানুষের জীবনের, শহরের যে নিরাপত্তা, এটি নিয়ে কোনো কথা নেই। গ্রামের কয়েক লক্ষ মানুষ পল্লী বিদ্যুতের অবর্ণনীয় নির্যাতনের শিকার। পল্লী বিদ্যুতের আপনি মিটার কিনেছেন, তারপরেও প্রতি মাসে আপনাকে মিটার ভাড়া দিতে হয়। ঢাকার বাস ভাড়া, ঢাকার বাড়ি ভাড়া, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কি মানুষের জীবন? কৃষি অর্থনীতি নিয়ে কি কোনো কথা? কৃষি অর্থনীতি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য তো আছে।
আপনি যখন উপদেষ্টা পরিষদ করেছেন সেখানেই তো বৈষম্য আছে। আপনি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন প্রতিনিধি। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্য নিয়ে এই যে ছাত্রনেতারা অথবা এই উপদেষ্টারা কি কোনো কথা বলছে, কোনো উদ্যোগ আছে? না। আমরা যেটা দেখতে পাচ্ছি, তাদের নির্ধারিত কতগুলো এজেন্ডা, তারা সেগুলোকে অ্যাচিভ করতে চাইছেন, সেগুলোকে তারা বুঝে নিতে চাইছেন, কিন্তু মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলোকে তারা অ্যাড্রেস করছেন না। গ্রামের মানুষের সংকটগুলো তারা অ্যাড্রেস করছেন না। কৃষক সার পাচ্ছে না, কৃষক বীজ পাচ্ছে না, তার উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। শহরের সাধারণ মানুষ, মধ্যবিত্ত, তার জীবনে নাভিশ্বাস উঠেছে। শ্রমিকদের রাস্তায় নামতে হলো পাওনা বেতনের জন্য। আপনি মানুষ কেমন আছে এটি বুঝতে পারবেন। ঢাকার বিভিন্ন জায়গায় যে ট্রাক সেল হচ্ছে না, পণ্য বিক্রি করছে কম দামে, আপনি যদি খেয়াল করেন দেখবেন এক একটা ট্রাকের পেছনে, আমি মাঝে মাঝে ঢাকায় ঘুরি আর দেখি, মনে হচ্ছে যেন জনসভা, মনে হচ্ছে জনসভা, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরে, লজ্জায়, পরিচিত কারোর সাথে যাতে দেখা না হয়। এই মানুষগুলোর পেটের ক্ষুধাকে আপনি যদি অ্যাড্রেস না করেন, আপনি যদি ওই যে বাইরের থেকে চাপিয়ে দেওয়া, বিদেশ থেকে নিয়ে এসে কনসালটেন্টদেরকে আমেরিকার থেকে ডেকে এনে আপনি এখানে রাষ্ট্রের কনসেপ্ট পরিবর্তন করতে হবে, আপনি এখানে সুশাসনের কনসেপ্ট পরিবর্তন করতে হবে, পলিথিন বন্ধ করতে হবে, নদী দূষণ বন্ধ করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকার, কিন্তু আমার পেটের ভাতের ব্যবস্থা যদি না করতে পারেন, আপনার এই কাজগুলো, এই কনসেপ্টগুলো কোনো কাজে আসবে না। এনজিও কে ফোকাস করে, এনজিও কনসেপ্ট নিয়ে এই সরকার যেভাবে চলছে, আমি দেখতে পাচ্ছি জুলাই আগস্টের যে সম্ভাবনাটা, সেই সম্ভাবনাটা তারা ইচ্ছাকৃতভাবে অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ধ্বংস করে ফেলছে। ধন্যবাদ। হেলেন জেরিন খানের কাছে 1 মিনিটের জন্য যেতে চাই। এই সরকার তাহলে করছেটা কি, বা আপনাদের আসলে কি পরিকল্পনা থাকছে সামনের দিনে? আমাদের পরিকল্পনাতে একটাই, আমরা তো বারবার করে বলছি যে তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতা করছি এবং করতে চাই, কিন্তু তারা তো নিজেরাই বিপদ ডেকে আনছে। তো বিএনপির পক্ষ থেকে তারপরেও শেষ পর্যন্ত আমরা চেষ্টা করে যাব, এবং সেই কারণেই আমরা বারবার করে বলছি যে এর থেকে মুক্তির একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে যে একটা রোডম্যাপ একটা মানে অস্পষ্ট একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা এবং তার সেটি আরো যেন স্পষ্ট হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকেই যেন যায়। তার যে প্রেস সেক্রেটারি আছে, তার দুজনের মধ্যেই কিন্তু আমরা বিরোধ দেখছি। তো আমরা মনে করি একটা নির্দিষ্ট ডেডলাইন দিয়ে নির্বাচনের পথে হাঁটা, এর বিকল্প আর কোনো ওয়ে নাই। কারণ আমরা মনে হচ্ছে লেজে গোবরে হয়ে গিয়েছে, আর সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এখন সেই জায়গা থেকে যদি উদ্ধার করতে হয়, তাহলে একটা মনে করছেন সেখানে আমি মনে করি সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দলেরও আসলে মতামত এবং রাজনীতিবিদ, আমরা মনে হয় যে অসংখ্য ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে চলে এসেছে। শরীফুজ্জামান শরীফ এবং হেলেন জেরিন খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসি সঙ্গেই থাকুন।